আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণমূলক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক আলোচনার গত পর্বে আমরা করেছিলাম সেট ফাংশন। আজকেও আলোচনার বিষয় সেট ফাংশনের দ্বিতীয় পর্ব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, তোমাদের উপকার হবে। আসো আমরা সেট ফাংশন থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। চলো সৃজনশীল প্রশ্নটি আমরা দেখে নিই। একটি প্রশ্ন আমরা লিখেছি a equal x belongs to z such that 1 less than equal x square less than equal 7 এবং r equal xy such that x belongs to a y belongs to a এবং y minus 2x minus 1 equal 0. 2 নং f of x equal 1 by x minus 1. কলম প্রশ্ন যোগ করো 2.304 পৌনঃপুনিক প্লাস 2.025 পৌনঃপুনিক। খ 1 নং থেকে r নির্ণয় করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। গ 2 নং থেকে f of m minus f of n equal f of m into n divided by n minus m বাক্যটির সত্যতা যাচাই করো। আসো আমরা প্রথমে ক নং প্রশ্নটা দেখি। যোগ করো, এটা সেট ফাংশন না হলেও বাস্তব সংখ্যায় রয়েছে। এটা আমরা কি করি, মাঝে মাঝে সেট ফাংশনে মিলে আসে, তাই আমি এখানে রেখেছি। যোগ করার জন্য আমাদের কি করতে হবে, দশমিক যদি আবৃত্ত দশমিক ভগ্নাংশ থাকে তখন আমরা কি করব, তখন আমরা এটাকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আশা করি তোমাদের নিয়মটা মনে আছে। তারপর আবার আমি একটু বলছি যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বের করতে হলে প্রথমে আমরা দেখব সংখ্যাগুলোর অনাবৃত অঙ্ক কয়টি রয়েছে আর আবৃত অঙ্ক কয়টি রয়েছে। তাহলে সদৃশ দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক হবে সংখ্যাগুলোর আবৃত অঙ্কগুলোর লসাগু সমান সংখ্যক অঙ্ক। আবার বলছি যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা হবে যেই সংখ্যাগুলো দেওয়া আছে তার ভিতরে আবৃত অঙ্ক কয়টা আছে সেই সংখ্যাগুলোর লসাগু সমান সংখ্যক অঙ্ক। আর অনাবৃত অঙ্ক হবে প্রদত্ত সংখ্যাগুলোর অনাবৃত অঙ্ক সর্বোচ্চ সংখ্যক যত দেওয়া আছে তত। তাহলে আমরা সদৃশ আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করে তারপর আমরা যোগ করব। আসো আমরা কলম শুরু করি। কলম আছে 2.304 পৌনঃপুনিক প্লাস 2.025 পৌনঃপুনিক। এখানে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক হবে, দেখো এখানে আবৃত অঙ্ক আছে একটি, এখানে আবৃত অঙ্ক আছে দুইটি, অর্থাৎ পৌনঃপুনিক আছে এখানে একটিতে, এখানে আছে দুইটিতে। তাহলে অঙ্ক হবে এখানে 1 আর এখানে 2 এর লসাগু। তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে, 1 আর 2 এর লসাগু 2, দুইটি। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অঙ্ক হবে দুইটি, পূর্ণাঙ্ক আবৃত অঙ্ক হবে দুইটি এবং অনাবৃত অঙ্ক হবে, দেখো এখানে আছে দুইটি অনাবৃত অঙ্ক 3 আর 0, এখানে আছে একটি। তাহলে সর্বোচ্চ কত সংখ্যক আছে, দুইটি আছে। তাহলে এখানে হবে দুইটি। তাহলে সদৃশ দশমিক ভগ্নাংশে লসাগু আছে দুইটি, অর্থাৎ আবৃত অংশ দুইটি, অনাবৃত অঙ্ক দুইটি। তাহলে মোট কয়টি, চারটি। তাহলে দশমিকের পরে কয়টি হবে, চারটি হবে অঙ্ক। তাহলে আমরা যোগ করার সময় এইভাবে লিখব 2.304 পৌনঃপুনিক। তাহলে আমরা যত সংখ্যাই বাড়াবো পৌনঃপুনিকটা আমরা বৃদ্ধি করব। তাহলে 2.304 তিনটা গড় হয়েছে, আরো একটা গড় দরকার। যেহেতু 4 এর উপরে পৌনঃপুনিক তাহলে আমরা আরেকটা 4 লিখব। তাহলে চারটা গড় হলো। আমরা যোগ করার সময়
অতিরিক্ত লিখবো। তাহলে 3044 আর দুটো করে লিখলে যেহেতু 4 পৌনঃপুনিক তাহলে আরো 4 হতে থাকবে। একই রকম ভাবে দ্বিতীয় অঙ্কটা যখন আমরা বসাবো 2.025 পৌনঃপুনিক তাহলে 2.025 এখন কিন্তু পৌনঃপুনিক কিন্তু 25 যত অঙ্ক বাড়াবো 25 হবে তাহলে 2 দাগ দিয়ে দাও 5 2 দাগ দিয়ে 4 আর 2 যোগ করলে 6 4 5 9 তাহলে এখানে পৌনঃপুনিক কিন্তু দুইটার ঘরে পৌনঃপুনিক দিয়ে দিতে হবে 4 আর 2 6 4 5 9 2 3 দশমিক এখানে হবে 4 তাহলে দুই ঘর এখান থেকে পৌনঃপুনিক দিয়ে দাও। তাহলে এই যে আমরা অতিরিক্ত করেছি অনেক সময় এখান থেকে কি যোগ হলে আমরা এখানে নিয়ে আসব সেই সুবিধার জন্য ব্যাখ্যামূলক ভাবে না দিয়ে আমরা এভাবে দিতে পারি। তাহলে আমাদের নির্ণয় যোগফল 4.3296 তাহলে উত্তরটা তোমরা আবার দেখতে থাকো যে আমরা কি পেলাম নির্ণয় যোগফল 4.3296 এবং 96 এর উপর কি হবে পৌনঃপুনিক। আসো এখন আমরা ক নম্বর প্রশ্নের দিকে চলে যাই। খ নম্বর প্রশ্নটা আমরা যদি ভালো মতো খেয়াল করি কি দেখতে পাচ্ছি যে 1 নং থেকে r নির্ণয় করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। 1 নং থেকে r নির্ণয় করতে হবে। r সেটটা আমাদের দেওয়া আছে একটা অর্ণয় যার প্রথম উপাদানটা হলো কি এর উপাদান দ্বিতীয় উপাদান তো এর উপাদান। তাহলে এ আবার কোথায় আছে এখানে একটা বর্ণনা পদ্ধতি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এ সেটটাকে তালিকা পদ্ধতিতে বের করব। তাহলে খ নম্বর প্রশ্ন দেওয়া আছে আগে লিখে নিই আমরা r equal xy such that x belongs to a, y belongs to a এবং y minus 2x minus 1 equal 0 এবং a সমান একটা সেট দেওয়া আছে x belongs to z z দিয়ে আমরা কি বুঝি পূর্ণ সংখ্যা 1 less than x square less than equal 7 তাহলে আমাদের দেওয়া আছে r দেওয়া আছে a তা r বের করতে হলে আমাদের a বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে x belongs to z পূর্ণ সংখ্যা কি আছে +1 -1 0 1 2 +1 মানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে স্বাভাবিক সংখ্যাগুলো সব থাকবে। তাহলে এখন আমরা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা মাইনাসগুলো দিয়ে চিন্তা করি x 1 হলে -1 হলে তোমার শর্তটা আছে x স্কয়ার। তাহলে x স্কয়ারটা কি আছে -1 এর স্কয়ার ইকুয়াল কি 1। দেখো তো তাহলে 1টা কি এই শর্তটা মানে কিনা কি শর্ত ছিল x স্কয়ারের মান হবে 1 থেকে বড় বা সমান 7 থেকে ছোট বা সমান। তাহলে তো 1 এর দিকে পড়ে যায় যা শর্ত মানে। আবার x -2 দেখি x স্কয়ার ইকুয়াল হবে -2 এর স্কয়ার ইকুয়াল 4 4 এই শর্ত মানে কারণ সাথের মধ্যে আছে যা শর্ত মানে। তাহলে দেখি আর কি হয় -3 হলে x স্কয়ার ইকুয়াল -3 স্কয়ার ইকুয়াল 9 9 কিন্তু 7 থেকে বেশি তাহলে এটা শর্ত মানে না যা শর্ত মানে না। তাহলে এরকম করে -4 -5 -6 যদি নেই তা 7 থেকে বড় হবে তাহলে কি আমাদের শর্ত মানবে না যাই নেই না কেন তা মানবে না। তাহলে আমরা লিখব না এখানে মাইনাসের মানের জন্য দরকার নাই ডট ডট দিয়ে দিলাম। এখন আবার পজিটিভ সংখ্যাগুলো দেখি আগে প্রথমে 0 দেখি। তাহলে x 0 হলে x স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার করলে 0 হয় 0 কি 1 এর থেকে বড় না তাহলে যা শর্ত মানে না। আবার +1 এর জন্য করো x স্কয়ার ইকুয়াল 1 এর স্কয়ার ইকুয়াল 1 যা শর্ত মানে কারণ 1 তো আছে যে ইকুয়াল এখানে দেওয়া আছে যে 1 সহ। তাহলে একই রকম ভাবে আমরা 2 করি x 2 হলে x স্কয়ার ইকুয়াল কত হবে 2 এর স্কয়ার ইকুয়াল 4 এটাও শর্ত মানে। আবার 3 করি
নাই, যা শর্ত মানে না, মানে না, কারণ 7 থেকে 9 বড়। এখন আমরা x এর মান যাই নেই না কেন, 3 4 3 তো নিলাম, 4 5 6 যাই নিই না কেন, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের শর্ত মানবে না। তাহলে আমরা বের করে রাখার দরকার নাই, আমরা ডট ডট দিয়ে দিব। তাহলে এখানে ডট ডট দিয়ে দিব। তাহলে আমাদের যে শর্ত মানে কি কি সেগুলো হবে আমাদের এ সেটের উপাদান। দেখো শর্ত মানছে কি কি, এটা হইছে, এটা হইছে, আর এখানে এটা হইছে, আর এটা মানছে, আর এগুলো কিন্তু মানে না। তাহলে কি হবে, -2 -1 1 এবং 2, এই চারটা হবে এ সেটের উপাদান। এখন আমরা r নির্ণয় করব। r দেখো দেওয়া আছে x belongs to a, y belongs to a এবং y - 2x - 1, এই অঙ্কটা বের করতে হলে এই ক্রমজোড় যে আকারে থাকবে, প্রথম উপাদানটা অবশ্যই কিসের হবে, এর হবে, এবং দ্বিতীয় উপাদান হলো এ সেটের, মানে এই উপাদানগুলো থাকতে হবে। আসো আমরা দেখি, যদি এই পাশে করি দেখি একটু, তাহলে আমরা দেখব এখানে প্রত্যেক x belongs to a এর জন্য, তাহলে এখানে y এই শর্তটা যে দেওয়া আছে, যদি তুমি y রাখো কি হবে, ওই পাশে নিয়ে গেলে 1 + 2x a মান নির্ণয় করি। তাহলে আমরা বক্স দেই, 1 2 3 4, ধরো x এটা, এটা y। তাহলে x belongs to a, অর্থাৎ a এর প্রত্যেকটা উপাদানের জন্য আমরা চিন্তা করি, এর এখানে চারটা উপাদান আছে, -2 -1 1 2। তাহলে এই যে মানটা আমরা পেলাম, প্রত্যেকটা মান আমরা এই যে ইকুয়েশন এখানে আছে, এখানে আমরা বসাবো। তো এখানে আমরা যদি বসাই, দেখো -2 এর মান যদি, x এর মান যদি -2 বসাই, এখানে কি হবে, 1 + 2 * -2, তার মানে 1 - 4 ইকুয়াল হবে কত, -3। আবার -1 যদি বসাও এখানে, x এর মান 1 + 2 * -1, তার মানে 1 - 2, তার 1 - 2 মানে -1। এখন যদি 1 বসাও, 2 * 1 + 1, তার মানে কত, 3। 2 বসাও, তাহলে 2 বসালে হবে 5। এখন আমাদের শর্তটা দেখতে হবে যে y টাও কিসে হতে হবে, y ও a তে থাকতে হবে। দেখো y মান পেলাম -3 -1 3 5, সব মান কি আমাদের a তে আছে, একমাত্র -1 ব্যতীত এই একটা মানও আমাদের a তে নাই, তাহলে ক্রমজোড়ে এটা থাকতে পারবে না। তাহলে যেহেতু -3, 3, 5 not belongs to a, সুতরাং এদের জন্য যে ক্রমজোড়গুলো হয়, অর্থাৎ -2 -3, তারপর 1 3, তারপর 2 5 not belongs to r, অর্থাৎ r এ এই উপাদানগুলো হতে পারে না, কারণ দ্বিতীয় উপাদানগুলো a তে নাই। তাহলে r কি হবে, তাহলে আমরা r কিন্তু একটা পাই মাত্র, কোনটা পাই, শুধুমাত্র এটা পাই। তাহলে সুতরাং r সমান সমান -1, -1। তাহলে এই যে r পেলাম, আমাদের নির্ণয় করতে বলছে r নির্ণয় করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে কোন অন্বয়ের যে ক্রমজোড়গুলো থাকে তার প্রথম উপাদানগুলো দিয়ে যে সেট হয় তা হলো কি, হ্যাঁ ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট হয় সেটা হয় রেঞ্জ। তাহলে ডোমেনকে আমরা ডোম r লিখি, যেহেতু r নিয়ে ব্যবহার করতেছি আমরা, তাহলে ডোম r সমান সমান হবে, এখানে একটাই উপাদান আছে, তাহলে -1, এবং রেঞ্জ r সমান সমান দ্বিতীয় উপাদান আছে তোমার -1। তাহলে এটাই আমাদের উত্তর। আসো আমরা এখন গণনে চলে যাই। গণন প্রশ্নে যাওয়ার আগে আমরা গণন প্রশ্নটা একটু ভালো মতো দেখে নেই। একটা ফাংশন দেওয়া আছে আমাদের 2 নংয়ে, দেখো 2 নংয়ের ফাংশন দেওয়া আছে f(x) = 1/x - 1। তো গণনা আমরা বলেছি 2 নং থেকে f(m - f(n) = f(mn) / n - n বাক্যটির সত্যতা যাচাই করো। অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে যে দেখাও যে, প্রমাণ করো, কিংবা সত্য কিনা যাচাই করো। এর মধ্যে একটু পার্থক্য আছে। দেখাও যে তখন তোমার হবেই, সত্য হবে, প্রমাণ হবে।
কিন্তু এখানে যখন সত্যতা যাচাই করতে বলা হবে তখন এটা সত্য হতেও পারে নাও হতে পারে, মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই ফাংশনে এই মানগুলো বসিয়ে বাম পাশের মান বের করব, ডান পাশের মান বের করব, তারপর এটা যাচাই করব সত্য কি মিথ্যা। তাহলে আসো ঘন দেওয়া আছে f of x equal 1 by 1 minus x, তাহলে সুতরাং f of m সমান সমান কত হবে, x এর পরিবর্তে m বসাবা, তাহলে 1 minus m। আবার f of n বসাও, x এর পরিবর্তে n বসালে কি পাবো, 1 divided by 1 minus m। তাহলে আমরা আগে বাম পক্ষটা করতে চাইতেছি, তাহলে বাম পক্ষ কি আছে আমাদের, f of m divided by f of n। তুমি বাম পক্ষ লিখতেও পারো, নাহলে সুতরাং দিয়েও লিখতে পারো। বাম পক্ষ f of m minus f of n, তাহলে f of m আমরা কি পেলাম, 1 by 1 minus m, তাহলে লিখলাম আমরা 1 by 1 minus m minus 1 by 1 minus n। তাহলে এটা যদি আমরা লসাগু করি কি হবে, 1 minus m আর 1 minus n এর গুণফল কি হবে, এই দুইটা গুণফলই হবে লসাগু, তাহলে 1 minus m into 1 minus n। তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগটা করি তাহলে 1 এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 into 1 minus n minus 1 into 1 minus n। ইচ্ছা করলে এটা গুণ করে দিতে পারো, 1 দিয়ে যদি এটাকে গুণ করি 1 minus m minus m plus mn, আর এটা যদি তুমি 1 দিয়ে গুণ করো 1 minus m minus 1 plus m, তাহলে এই প্লাস এর 1 minus 1 আর প্লাস 1 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকে কি m minus n, তাহলে m minus n আর এটা থাকে 1 minus n minus m plus mn। এভাবে আমরা বাম পক্ষটা বের করলাম। বাম পক্ষটা বের করার পর আমাদের দেখতে হবে যে ডান পক্ষ কি হয়। তাহলে ডান পক্ষটা আমরা চলে যাই, তাহলে ডান পক্ষটা আমাদের দেখতে হবে, ডান পক্ষ আমরা চলে আসি, ডান পক্ষটা আমাদের আছে f of mn by n minus n। তাহলে ডান পক্ষটা আমরা এই পাশে লিখি f of mn divided by n minus m। এখন দেখো এই ফাংশনটা আমাদের দেওয়া ছিল কি 1 divided by 1 minus x, 1 divided by 1 minus x, এই হিসাবে আমরা করব। তাহলে এখানে যদি আমরা x এর পরিবর্তে আমরা বসাই কি বসাবো, mn divided by n minus m। তাহলে প্রথমে আমরা 1 লিখব, 1 লিখব মাইনাস x এর পরিবর্তে এটা লিখব, কি লিখব, mn divided by n minus n। তাহলে লসাগু করি 1 divided by, এখানে লসাগু হবে n minus m, তাহলে 1 এর সাথে n minus m গুণ করলে n minus n minus mn। আমরা যদি উল্টাই দিই, ভাগটা উল্টাই দিই, তাহলে 1 into n minus m divided by n minus m minus mn। তাহলে এই যে 1 দিয়ে গুণ করলাম n minus m divided by n minus m minus mn। তাহলে আমরা ডান পক্ষে একটা মান পেলাম, বাম পক্ষে একটা মান পেলাম। দেখো খেয়াল করে বাম পক্ষের মানটা আমরা কি পেয়েছি, বাম পক্ষের মানটা পেয়েছি আমরা m minus n divided by 1 minus n minus m plus mn, আর ডান পক্ষের মানটা আমরা পেয়েছি n minus m divided by n minus m minus mn। দেখো দুটোটা পদ কি সমান না, তাহলে সমান না, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান পেলাম না, যেহেতু আমরা লিখব কি f of m minus f of n, f of n এবং f of n এর বিয়োগফল not equal f of mn divided by n minus m। তাহলে এই যে এটা আমরা সমান পেলাম না, কিন্তু আমাদের বাক্যটা ছিল কি এটা সমান, বাক্যটি সত্য কিনা যাচাই করতে বলছে। তাহলে সুতরাং লিখবে যে f of m minus f of n equal f of mn divided by n minus m, বাক্যটি সত্য নয়, বাক্যটি সত্য নয়। এটা আমাদের অ্যানসার বা প্রমাণ, যাই বলো। তাহলে এই পর্যন্ত লিখলে আমাদের হবে, আর যদি বলো যে প্রমাণ করো তাহলে হয়তো তোমাদের প্রমাণ সমান থাকবে তখন।
তাহলে প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা অঙ্কগুলো করব। তোমরা বুঝতে পারলে যে আমরা সেট ফাংশন থেকে পরপর দুইটি আমরা সৃজনশীল করলাম। তোমরা এভাবে আরো সৃজনশীল বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ভালো করতে পারবে। এটা তোমরা এই দুটো খাতায় করবে, করে আমাদের রবিবারে জমা দিবে। আগামী ক্লাসে দেখা হবে, ভালো থেকো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।